স্যার এই সবগুলো হচ্ছে সরকারি গাছ, আমাদের বন বিভাগের গাছ। এই গাছগুলো অবৈধভাবে কেটে উনি বিক্রি করে দিচ্ছেন। কি শুনছি আপনার নামে এইগুলা? আপনি অনুমতি নিয়েছেন এই গাছ বিক্রি করার? যাই হোক, ওনাকে 3 মাসের জেল আর 5 লাখ টাকা জরিমানা করো, আর এই সমস্ত মাল সিজ করা হলো। গরিব মানুষ স্যার, স্যার আমাদের মাফ করে দেন স্যার। কোনো মাপ নাই, বেশি কথা বলো। স্যার আমি খুবই গরিব মানুষ। 6 লাখ। তুমি জানো না, তার সাথে কথা বললেই তোমার টাকার পরিমাণ বাড়বে। যত কথা কম বলা যায় ততই ভালো, বুঝতে পারছো? এখন 6 লাখ হয়েছে, পরবর্তীতে এটা 10 লাখে আটকাবে। আপনি যত তাড়াতাড়ি পারেন টাকা পরিশোধ করার চেষ্টা করেন। টাকা নগদ বলছে স্যার, এক্ষুনি নিয়ে আসতে হবে। যাও নিয়ে এসো। কি ব্যাপার, মুখের দিকে তাকিয়ে আছেন কেন? যান। কথা বলছেন কেন? তাড়াতাড়ি যান। ওদের কারণে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। কত বড় খারাপ। আমার সাইডে ভিক্ষা দেন। স্টুপিড! জামাটাই নোংরা করে দিল। স্যার আপনি ঠিক আছেন তো? হ্যাঁ আমি ঠিক আছি। এসব ফকির টকির কোথা থেকে আসে? দেখতে পাচ্ছেন এখানে কাজ করছি, আর আপনি এসে আমাকে জড়িয়ে ধরছেন। যান এখান থেকে, যান। আমার চিনতে পারছ না বাজার, আমি তো না। আপনি পাগল হয়ে গিয়েছেন। কে মা? কার মা? কিসের মা? ও বুঝতে পেরেছি, নিশ্চয়ই কোনো পাগলাগারদ থেকে ছাড়া পেয়েছে। আমার মতো দেখতে আপনার কোনো ছেলে আছে, তাই তো? টাকার প্রয়োজন। যান এখান থেকে, যান, কাজ করতে দিন, যান বলছি। স্যার রেগে যাবেন না, আমি দেখছি। আচ্ছা আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে, মানসিক রোগী। আপনি চলে যান এখান থেকে। স্যার রেগে গেলে খুব সমস্যা হবে। যান। আমার কোনো ভুল হইতেছে না। মা সন্তান যে ঠিকই চিনতে পারে। যারে আমি 10 মাস 10 দিন পেটে রাখছি, তারে কেমনে করে ভুলে যাই বাজার? ঠিক আছে, বিষয়টা হচ্ছে স্যার তো আপনাকে চিনতে পারছে না, হয়তো আপনার ছেলের চেহারাটা স্যারের মতো দেখতে। আর এক্স্যাক্টলি। সূর্য, তুমি কেন বুঝতে পারছো না এই ধরনের মানসিক রোগীগুলা রাস্তার মধ্যে দেখলে? হ্যাঁ, ওনাকে বের করতে, এখান থেকে বের করো। ঠিক আছে স্যার, আমি বের করে দিচ্ছি। আপনি এখন যান। স্যার রেগে গেছে। ধরুন আপনার প্লেটটা। আমি মানসিক রোগী, আমি পাগল, তাই আমি আমার পোলার জন্য পাগল। মিস্টার সূর্য, আপনি কি করছেন? একজন পাগল ফকিরের সাথে কেন কথা বলছেন? যান তাড়াতাড়ি ফোর্স খবর দিন। স্যার আমি নিশ্চিত যে আপনার মতো ম্যাজিস্ট্রেট একজন ফকিন্নি ছেলে হতে পারেন। অ্যাবসলিউটলি। যাও, তুমি সামনে যাও। জি স্যার। চল চল, চল। স্যার। হ্যাঁ, ইয়েস স্যার আপনার সাথে আমার একটা কথা ছিল স্যার। কি কথা বলো? স্যার আমি আজকের পর থেকে আপনার সাথে কাজ করতে পারবো না স্যার। হোয়াট? স্যার আমিও আপনার সাথে আর কাজ করতে চাচ্ছি না। মানে কি? কিছুক্ষণ আগেও তো তোমরা আমার সাথে কত সুন্দর হাসি খেলে আমরা অপারেশন করলাম, আর এখন তোমরা হুট করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আমাকে বলছো আমার সাথে আর কাজ করবে না। তোমাদের তো এখন ট্রেনিং শেষ হয়নি। আমি অ্যাপ্রুভাল দিব, তারপরে তো তোমরা আমার কাছ থেকে যাবে, তাই না? স্যার আমাদের এখনো ট্রেনিং শেষ হয়নি, সেটা আমরা জানি। আমাদের ট্রেনিং তো আমরা অন্য জায়গা থেকে ঠিকই শেষ করে নিব, কিন্তু স্যার আপনার অ্যাপ্রুভালের দরকার আমাদের নেই। জি স্যার। কি বলছেন সূর্য? মিস, আমি তো বুঝতে পারছি না, আপনারা কি ম্যাড হয়ে গিয়েছেন? আপনারা কি করছেন বুঝতে পারছেন না স্যার, আমরা ম্যাড হয়নি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আপনার কাছে কি শিখতে এসেছি। আপনারা আমার কাছে শিখতে এসেছেন কিভাবে দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়া যায়, কিভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়। যেখানে অন্যায়, অত্যাচার, অবিচার, সেখানেই রুখে দাঁড়াতে হবে। সেজন্য আমি আপনাদের আইনের কিছু নিয়ম কানুন শেখাচ্ছি, মানবতার ফেরিওয়ালা বানাচ্ছি আমি আপনাদেরকে। আপনি যে কিছুক্ষণ আগে একজন বৃদ্ধ মহিলার গায়ে হাত তুললেন, আপনার কাছে ভিক্ষা চেয়েছে, তাই এটা কোন মানবতা স্যার? কোন বইতে লেখা আছে? বুঝতে পেরেছি, তোমাদের এই জেনারেশনের ছেলে মেয়েগুলো না খুব বেশি ইমোশনাল। আচ্ছা তোমরা একটাবার চিন্তা করে দেখো, আমি এসেছি একটা অপারেশনে, সেখানে সে আমাকে আমজনতা, সাধারণ পাবলিক ভেবে আমাকে জড়িয়ে ধরেছে নোংরা কাপড়ে। সে ম্যাড না হলে পারতো, আমি তো জাস্ট তাকে সরিয়ে দিয়েছি। তারপরে সে কি শুরু করলো? একটা কল্প কাহিনী শুরু করলো, মিথোলজিক্যাল ব্যাপার। সে তার সন্তানের মতো দেখতে, হাবিজাবি কত কথা তোমরা তো শুনলেই। এখন আমার কাজের সময় এগুলা করার মানে আছে? একজন ফকিন্নি যে কিনা রাস্তার মানুষ, তার জন্য মায়া করে তোমরা তোমাদের কপাল পোড়াচ্ছ। স্যার উনি একজন সাধারণ মানুষ, আমজনতা। আপনি কোনো অসাধারণ মানুষ, আপনি তো ওই মানুষটার মতোই একজন মানুষ, হয়তো ডিস্টেন্স শুধু পেশায়। উনি ভিক্ষুক, আপনি ম্যাজিস্ট্রেট। কিন্তু আমাদের মনে একটা সন্দেহ আছে।
আমাদের মনে হয় উনি আপনার পূর্ব পরিচিত, আপনি ব্যাপারটা লুকিয়ে যাচ্ছেন। জি স্যার, আমি একমত। সেজন্য আমরা আর আপনার সাথে কাজ করতে চাই না। যে মানবতা শেখার জন্য আপনার সাথে আছি, যে দুর্নীতিবাজদের দমন করার জন্য আপনার সাথে আছি, সেই মানবতার সীমা লঙ্ঘন আপনি করেছেন স্যার। সেই দুর্নীতির মধ্যে আপনিও পড়ছেন। তাই আমরা এগুলো শিখতে চাই না। তাই আগে থেকেই আমরা আপনার সাথে আর ট্রেনিং করতে চাই না। ইভেন আজকে থেকে আমরা আপনার সঙ্গ ত্যাগ করতে চাই। আরে তোমরা বোঝার চেষ্টা করো, তোমাদের ফিউচার নষ্ট হয়ে যাবে। আমাদের ফিউচার নিয়ে আপনাকে ভাবতে হবে না স্যার, সেটা আমরা ভেবে নেব। স্যার, আমরা সেই ভবিষ্যৎ চাই না যে ভবিষ্যৎ একজন গরিব মায়ের বয়সী মহিলার গায়ে হাত তোলায়। আমরা সেই ভবিষ্যৎ চাই না যে ভবিষ্যৎ মানুষের মনে কষ্ট যোগান দেয়, মানুষের চোখের পানি জড়ায়। তার চেয়ে ভালো স্যার, প্রয়োজন হলে আমরা এই চাকরি থেকে রিজাইন দিয়ে অন্য কোনো কাজ করব। এরকম ম্যাজিস্ট্রেটের থেকে ওই ভিক্ষুক মহিলাও 1000 গুণে ভালো। অ্যাটলিস্ট তাদের মনে বিন্দু পরিমাণ দয়া মায়া আছে, মানবতা আছে। আমরা সেই মানবতাটুকুই চাই। আমরা এরকম বিবেকহীন মানুষের সাথে আর চাকরি করতে চাই না, কোনো প্রকার যোগাযোগ রাখতে চাই না। আমরা আসলাম স্যার। সোজা চলো। আমার জুনিয়ররা কি তাহলে বুঝে ফেললো যে ওই ভিক্ষুক আমার মা, এই কারণেই আমাকে এত কথা শুনিয়ে চলে গেল? আর আমি এটা কি করলাম? আমার মায়ের পরিচয় না দিয়ে তাকে ধাক্কা দিয়ে তার গায়ে হাত দিলাম। যা করেছি করেছি, হাজার হলো আমি তো একজন ম্যাজিস্ট্রেট, আমাকে এটা ভুলে গেলে চলবে না। বউ, তুমি কাঁদতেছো কে? কি হয়েছে তোমার? জানো রমেলের বাপ, আজকে আমার রমেলের সাথে আমার দেখা হয়েছিল। কি আমার পোলার লোকে দেওয়া হয়েছিল? কি কইলো আমার পোলায়? কি কইলো শুনবা? আমার গালের মধ্যে একটা থাপ্পড় মারলো। কি? আর কইলো ও মানুষ চেনে না, আমি নাকি পাগল। তুমি কও, এই কথার পর আমি কি ভালো থাকতে পারি? পারি না। যারে 10 মাস 10 দিন গর্ভে রাখলাম, ছোট থেকে কত কষ্টে লালন পালন করে বড় করলাম, যার পড়াশোনার জন্য মানুষের বাড়ি বাড়ি কাম করছি, আজ আমার সেই পোলা মস্ত বড় ম্যাজিস্ট্রেট, সে আমার চেনে নাই। আচ্ছা কত দেখি, পোলা যদি বড় অফিসার হয়, ম্যাজিস্ট্রেট হয়, তখন মা বাবারে কি ভুলে যায়? তুমি কাইতে আর নিজেরে কষ্ট দিও না। হয়তো বুঝলা যায়, তাইলে তোমার পোলায় চিনলো না, তোমারে মারলো, এটা কপালে আসিল আমগো। কাইন্দো না। জানো, আমি কষ্ট পাইতাম না, পোলা যদি আমারে একা একা থাপ্পড় মারতো, একটা কেন 10টা মারতো, কিছুই হইতো না। কিন্তু আমার পোলা মানুষের সামনে আমারে থাপ্পড় মারলো, দূর দূর করে আমারে তাড়াই দিল। আমি কত করে বললাম আমি তোর মা, তুই আমারে চিনলি না। সে বড় গলায় বলল কি সে আমার চেনে না, আমি তার কেউ না। আমি কেন এইসব কথা কইতেছি? আমার দেখো একটু কষ্ট লাগে নাই, পোলা না চিনলো তাতে কি হয়েছে? তুমি তো আছো আমার, আমি তোমারই নিয়ে ভালো থাকুম। অনেক বেলা হয়ে গেছে, তুমি তো এখনো কিছু খাও নাই, তুমি শুয়ে থাকো, আমি তোমার জন্য খাওয়ার নিয়ে আসি। আচ্ছা। বাবা, আমার রুমে আলমারিটা চেঞ্জ করতে হবে।
আলমারি চেঞ্জ করতে হবে। ও রং নষ্ট হয়ে গেছে। ও এই যে জামাই বাবাজি চলে এসছে। কি ব্যাপার জামাই বাবাজি, অন্য অন্য দিন আসো কি হাসি খুশি, একেবারে বাড়িটা মাথায় তুলে নাও, কিন্তু আজকে মনমরা কেন? এনিথিং রং? না বাবা, তেমন কিছু না, সামান্য একটা ঘটনার জন্য মনটা একটু খারাপ। আচ্ছা বলো, শেয়ার করো, হালকা হও। আসলে বাবা, আজকে আমি বন বিভাগের একটা অপারেশনে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। যে দেখি ওখানে দুষ্কৃতিকারী একজন মানুষ তার লোকজন নিয়ে বেশ কয়েকটা গাছ কেটেছে। তো আমার সাথে আমার দুজন সহকারী ছিল, আর 6 মাস আছে আমার সাথে ওরা ট্রেনিং করবে, তারপরে ম্যাজিস্ট্রেট হয়ে যাবে, ওদের রেজাল্ট ভালো। আচ্ছা। বাট কি হয়ে গেল, হঠাৎ করে দুজনই একসাথে আমাকে বলছে আমার সাথে নাকি ওরা আর কাজ করবে না। আমি বিষয়টা নিয়ে একটু চিন্তায় পড়েছি, এটা নিয়ে মনটা খারাপ। মানে বুঝলাম না, বলা নেই কওয়া নেই, কোনো কিছু হয়নি, ফুট করে তোমার সাথে থাকবে না? বাবা, আমার মনে হয় কিছু না কিছু একটা হয়েছে। আর এমন কাজ করাটা মানে রোমেলের জন্য অপমানজনক। অফকোর্স। বাবা, অপমানের চাইতে আমার কেন জানি মনে হচ্ছে আমরা যে লাইনে কাজ করি, আমাদের জুনিয়র আছে, সিনিয়র আছে, সেখানে অনেক ধরনের প্রতিদ্বন্দ্বিতার ব্যাপার থাকে। হয়তোবা আমার নিজের কাছের মানুষই আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে, ওদেরকে ফুসলিয়ে ফাসলে যাতে আমার সাথে কাজ না করে অন্য কোথাও যে ভালো কাজ করতে পারে। হয়তো তোমার থেকে বেশি অফার পেয়েছে। আমারও সেটাই ধারণা। ওরা কি কোথাও থেকে কোনো দুর্নীতি করছে কিনা, এটা নিয়ে বাবা আজকে মনটা ভীষণ খারাপ। যাদেরকে এত কষ্ট করে কিভাবে মানবতার সেবা এগিয়ে যাওয়া যায়, প্রত্যেকটা পদক্ষেপে কিভাবে ভালো কাজ করা যায়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া যায়, আমি ওদেরকে এই ট্রেনিংটাই দিচ্ছি। আর আজকে কিনা আমার চোখের দিকে তাকিয়ে তারা বলছে আমার সাথে আর কাজ করবে না। শোনো, তুমি যদি সৎ থাকো তোমাকে কেউ ভাঙতে পারবে না। আমি জানি তোমাকে ওরা কখনোই কিছু করতে পারবে না, সো প্যারা নাই। বাবা অনেক দূর থেকে আসছে, ফ্রেশ হোক, খাবার খাক, দেখবো টেনশন মুক্ত হয়ে যাবে। আমিও তাই বলছি, কোনো টেনশন করো না, ধৈর্য ধরো, ওয়েট এন্ড সি। আরে আজকে গেছে, দেখবে কালকে আবার সুসুর করে চলে আসবে। আচ্ছা চলো ভিতরে চলো। আমি ভিতরে যাই। কিচ্ছু হবে না, চলো ফ্রেশ হও। চলো। কিভাবে হবে বলেন তো? এগুলোর তো যে কোনো একটা ব্যবস্থা করতে হবে, তাই না? এই দাঁড়ান, খালাম না, শুনুন, কি ব্যাপার? আপনি আমাদেরকে দেখে পাশ কাটিয়ে চলে যাচ্ছেন কেন? মারে, সেদিন তোমাদের সামনে ম্যাজিস্ট্রেট সাহেব যেমনি করে আমার মারছে, আমি খুব লজ্জা পাইছি মা, তাই তোমাদের সামনে আর পড়তে চাই নাই। আচ্ছা, সেদিন বিষয়টা আমাদের মধ্যে খটকা লেগেছিল, আপনি কি সত্যি ঘটনাটা আমাদেরকে খুলে বলবেন? বাজান, আমি হইল ফকির, ফকির যদি হাজারো সত্য কথা কয় তোমার মতো বড় লোকরা বিশ্বাস করব না। দেখুন, আপনি কান্নাকাটি করবেন না, আপনি আমাদেরকে সত্যিটা বলেন, আমরা বিশ্বাস করব। অ্যাকচুয়ালি আমাদের ম্যাজিস্ট্রেট স্যার একটু রোড, এটা আমরা স্বীকার করি, বাট উনি অকারণে কারোর গায়ে হাত তুলবে অতটাও খারাপ মানুষ না। আর এতদিনের মধ্যে কখনো আমরা দেখিনি যে কারো গায়ে হাত তুলতে, এই ফার্স্ট উনি আপনার গায়ে হাত তুললো। আপনি কি ওনার পুরো পরিচিত? বাজান, কোন মা তার সন্তানকে দেখলে বুকে জড়ায় না নিয়ে কি পারে? আমার সন্তান আজকে ম্যাজিস্ট্রেট, সেটা আমি জানতাম না। আমি হইছি ফকিরনি, তাই লোভ সামলাইতে পারি নাই। আমি ওর বুকে জড়ায় ধরছিলাম, এটা আমার অপরাধ। ম্যাজিস্ট্রেট স্যার সত্যি আপনার ছেলে? আপনি সত্যি করে বলুন তো, সত্যি কি উনি আপনার ছেলে? হ্যাঁ। আপনার কোথাও ভুল হচ্ছে না তো? মা কোনোদিন ভুল করে না, তার সন্তানদের সে ঠিকই চেনে। তাহলে Oh my God! স্যার কেন অস্বীকার করলো? নিশ্চয়ই কারণ আছে। আচ্ছা, আপনার বাড়িতে আর কে কে আছেন? আমার স্বামী আছে, সে খুব অসুস্থ, ভিক্ষা করে তার চিকিৎসা করে, আর দুইজন 2 মুঠো ভাত খায়। আপনারা থাকেন কোথায়? আমরা থাকি
ওই দূরে একটা মাটির ঘর আছে যেখানে কেউ থাকে না, সেটা পরিষ্কার করে দুইজনে থাকি। আপনাদের আর কোনো ছেলে মেয়ে নেই? না। আচ্ছা খালাম্মা, আপনি কান্নাকাটি করবেন না, আপনি এখন যান। মাগো, আমি সেই কথাগুলো কইলাম সেটা তুমি ওরে কইও না। না না, আপনি নিশ্চিন্তে থাকেন, আমরা কাউকে বলবো না। আচ্ছা। আপনি কি বুঝতে পেরেছেন সেদিন স্যার কেন আমাদের সাথে এরকম আচরণ করেছিল? এখন বুঝতে পেরেছি। সেদিন স্যার কিন্তু ক্লিয়ার কাট আমাদের কোনো উত্তর দেয়নি। এখন আর মুখ বুঝে থাকলে হবে না, স্যারের বাসায় চলুন। চলুন। চাবি ওয়ালাইকুম আসসালাম। স্যার বাসায় আছেন? না, ও তো বাসায় নেই। আপনারা কিছু বলবেন? হ্যাঁ, কিছু জরুরি কথা বলার জন্য এসেছিলাম আমরা। যেহেতু বাসায় নেই, কথা তো বলতে পারবেন না। আপনারা যদি চান আমাকে বলতে পারেন। অ্যাকচুয়ালি ম্যাম, আমরা যেটা বলতে আসছি সেটা স্যার থাকলে ভালো হইতো, তবে স্যার যেহেতু নেই আপনাকে বলা যায়। আমরা যখন অপারেশনে গিয়েছিলাম তখন একজন ভিক্ষুক মহিলা স্যারকে এসে ছেলে বলে জড়িয়ে ধরেছিল। স্যার তাকে অপমান করে তার গায়ে হাত তুলেছে। পরক্ষণে মহিলার সাথে আমাদের আবার দেখা হয়েছিল। তখন আমরা সবকিছু জানতে পারি যে ওই মহিলা আর কেউ না, স্যারের গর্ভধারিণী মা। উনি ভিক্ষে করে, কিন্তু স্যার সেটা স্বীকার করতে নারাজ। কি বলছো তোমরা? জি ম্যাম, আপনি যা শুনছেন তা সম্পূর্ণ সত্যি। আর তুমি কি বলছো আজে বাজে কথা? ওর মা তো বাইরে থাকে, ওর ফুল ফ্যামিলি বাইরে থাকে, ওদের পার্সোনাল বিজনেস আছে। ম্যাম, আপনাকে ভুল বোঝানো হয়েছে। আপনি সত্যটা জানতে হলে আমাদের সাথে চলুন। আচ্ছা, তার আগে একটা প্রশ্ন। তোমরা দুজন তোমাদের স্যারের থেকে চলে গেছো কেন? অ্যাকচুয়ালি স্যার আমাদের সামনে বৃদ্ধ মহিলার গায়ে হাত তুলেছিল। তখনই আমাদের বিবেক নাড়া দেয় যে স্যারের সাথে ট্রেনিং করলে আমরা কি শিখবো, ন্যায় না অন্যায়? ন্যায়ের কথা তো আমরা ভুলেও যেতে পারবো না। আমরা অন্যায় করা, দুর্নীতি করা, ঘুষ খাওয়া এগুলোই শিখবো। আর আমরা এত কষ্ট করে এতদূর পড়াশোনা করেছি এগুলো শেখার জন্য না। সেজন্যই তাৎক্ষণিক আমরা সিদ্ধান্ত নিয়েছি এই স্যারের সাথে আমরা ট্রেনিং করবো না। সত্যি কথা বলতে কি ম্যাম, যে লোক কিনা নিজের মায়ের বয়সে একটা মহিলার গায়ে হাত তুলতে পারে, তার কাছে কি শিখবো? তার নিজেরই তো নীতি ঠিক নাই। কি বলছেন সূর্য সাহেব? মায়ের বয়সী বলছেন কেন? ওনার আপন মাই তো, যাই নিজের মাকে অস্বীকার করে, তার কাছ থেকে আর যাই হোক ভালো কিছু শেখা যায় না যেটা দেশের কাজে লাগবে। বুঝতে পেরেছি। দ্যাট মিন্স রোমেল আমাকে মিথ্যে কথা বলে বিয়ে করেছে আমার বাবার সম্পত্তির লোভে। আমাকে জানিয়েছিল ওর বাবা মা বাহিরে থাকে, বড় বিজনেস আছে, কিন্তু আমাকে কখনো প্রমাণ দিতে পারেনি। এই সম্পত্তির লোভেই আমাকে বিয়ে করেছে। আচ্ছা, আমি তো ওনাদের বাড়িটা চিনি না, আপনারা কি চিনেন? জি ম্যাম। আমাকে একটু আপনাদের সঙ্গে করে নিয়ে যাবেন? শিওর। আপনারা একটু দাঁড়ান, আমি একটু আমার বাবার সাথে কথা বলে আসি। দেখুন, ম্যাজিস্ট্রেট যখন রায় দিয়ে দিয়েছে, এখানে আমার তো কিছু করার নেই। জি হ্যাঁ, শুনুন, আপনার একটা পথ আছে, আপনি আপিল করুন। হ্যাঁ 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 হ্যাঁ, সরি, আমি কিছু করতে পারবো না। ওয়ালাইকুম আসসালাম। মা কিছু বলবে? বাবা, জরুরি একটা বিষয়। বলো, এত সংকোচ করছো কেন? মানে এমন একটা বিষয়ের সম্মুখীন হয়েছি যার জন্য আমি প্রস্তুত ছিলাম না। তুমি একটু খুলে বলো তো মা, কি হয়েছে? আসলে রোমেলের সাথে তো দুজন অ্যাসিস্ট্যান্ট থাকে। হ্যাঁ। তারা দুজন রোমেলের সাথে কাজ করবে না বলে রোমেলকে জানিয়ে দিয়েছে। তো রোমেল আমাকে বিষয়টা বললো দেখে আমি রোমেলের অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলতে চেয়েছিলাম। তো ওরা আমাকে এসে এমন একটা খবর জানালো যার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। মা, ওরা কি খবর বললো?
রোমেল কিন্তু সব সময় তোমাকে আমাকে জানিয়েছে রোমেলের বাবা বাইরে থাকে, হ্যাঁ বাইরে অনেক বড় একটা বিজনেস আছে। হ্যাঁ, সেটাই তো আমরা জানি। কিন্তু আসলে রোমেলের বাবা একজন ভিক্ষুক স্ট্রেঞ্জ। এবং রোমেলের মাও একজন ভিক্ষুক। আই মিন, তুমি বলতে চাচ্ছ ওর মা ভিক্ষুক, মানে ভিক্ষা করে? হ্যাঁ, ওর মা ভিক্ষা করে। অনেক বছর যাবত ওর পরিবারের থেকে আলাদা। ওর বাবাকে কখনোই দেখতে চায়নি। ওর বাবা অসুস্থ, ওর বাবার চিকিৎসার জন্য ওর মা ভিক্ষা করে। জানো না বাবা, রোমেলের সাথে নাকি ওই ভিক্ষুক মহিলার দেখা হয়েছিল। যখনই ওর মার সাথে দেখা হয়েছে অনেক কটু কথা শুনিয়েছে, গায়ে পর্যন্ত হাত তুলেছে। এত বড় একটা বেয়াদবকে আমি বিয়ে করেছি, আগে যদি জানতাম বাবা সত্যি ওর সাথে সম্পর্ক করতাম না। ও মাই গড, এত কিছু হয়ে গেল অথচ আমরা জানি না? মানে রুমেল আমাদের সাথে চিট করেছে? হ্যাঁ বাবা, চিট করেছে। আর এই চিট করার কারণ হচ্ছে তোমার টাকা পয়সা, অর্থ সম্পদ। এর লোভ ও সামলাতে পারেনি, যার কারণে ও এমনটা করেছে। এর একটা শিক্ষা ওকে দেওয়া উচিত। আচ্ছা মা, এখন কি করা যায়? আমি চাচ্ছি ওকে হাতে না হাতে ধরতে, কারণ মুখের কথায় কোনোদিনও কোনো কিছু প্রমাণিত হয় না। তাই আমি ওর বাবা মাকে এই বাড়িতে নিয়ে আসবো, তুমি যদি পারমিশন দাও। গুড আইডিয়া, তুমি ঠিক ধরেছ। তুমি রুমেলকে না জানিয়ে ওর মা বাবাকে এ বাড়িতে নিয়ে এসো। আচ্ছা মা, ফুট করে ওর মা বাবাকে আমাদের বাড়িতে আনা কি ঠিক হবে? সেটা আপনি আমার উপর ছেড়ে দিন। বাড়িতে এনে কি করব আপনি শুধু দেখবেন। ওকে, ঠিক আছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। রুমেল একটা শিক্ষিত ছেলে হয়ে এরকম চিট করলো? ওর মা ভিক্ষে করে? ও মাই গড। আর কত লেট হবে? চলে আসছে, চলুন। ম্যাম, উনি আপনার শ্বশুর, উনি আপনার শাশুড়ি। আপনারা এটা আপনার ছেলের বউ খালাম্মা। আমাকে বৌমা? না না ম্যাম সাহেব, আপনি তো ম্যাজিস্ট্রেটের বউ। আমি না কয়টা ভুল করে ফেলাইছি, আমার মাফ করে দেন। আপনি কি করতেছেন? আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন কেন? আমি আপনার ছেলের বউ, আপনার মেয়ে। আপনার ছেলে যে ভুলটা করেছে আমি তার জন্য আপনার কাছে অনুতপ্ত। আপনি কষ্ট পাবেন না। বাবা অসুস্থ, আপনি আমাদের বাড়িতে চলুন, বাবার চিকিৎসার ব্যবস্থা করব। না না ম্যাম সাহেব, যেখানে আমার পোলাই আমারে ফিরলো না, আমারে অপমান করলো ওনাগো সামনে, সেইখানে আমি গেলে পরে আমি সহ্য করতে পারলেও আমার স্বামী সহ্য করতে পারবো না অপমান। তাই আমরা যাবো না। আপনি আইছেন, আমি খুব খুশি হয়েছি। মন ভরে আমি আপনারা দেখতেছি। আমার পোলার বউ কত সুন্দর, কত ভালো। আপনি যদি আমার আপনি কন, আমি লজ্জা পাবো। আমি কিন্তু আপনার ছেলের বউ না, শুধু আমি কিন্তু আপনার মেয়ে। আপনার ছেলে যে ভুলটা করেছে তার প্রায়শ্চিত্ত তো ওকে করতেই হবে। আমি দেখছি, আপনি আমার সাথে চলুন। আপনি কি আপনার মেয়ের কথা রাখবেন না? খালাম্মা, আপনার ছেলে কেন আপনার সাথে এরকম করেছে তা আমরা জানি না। এমনও হতে পারে যে উপরে ওঠার সিঁড়ির নেশায় উনি এতটাই মগ্ন ছিল যে ওনার গরিব বাবা মাকে পরিচয় দিতে উনি লজ্জা পেয়েছে। আবার এমনও হতে পারে যে বড় লোক শ্বশুর বাড়িতে আপনাদের পরিচয় দিবে না বলেই এমনটা করেছে। যেহেতু আপনার ছেলের বউ আপনাদেরকে নিতে আসছে, সেখানে আর ভয়ের কোনো কারণ নেই। আপনি নিশ্চিন্তে আপনার স্বামীকে নিয়ে চলে যান। একদম ঠিক ধরেছ, লোভে এত কিছু করেছে। চলো বাড়িতে চলো। জি আন্টি, চলুন।
একটু ধরেন। চল আঙ্কেল ওঠুন, সাবধানে। কি ব্যাপার, তোমরা মরতে মরতে আমার বাড়ির উঠোনে কি করছো? কথা বলছো না কেন? কথা বলছো না কেন? বের হও, বের হও এখান থেকে। কোনো ভিক্ষা নেই এখানে, বের হও, বের হও বলছি। এই নির্লজ্জের মতো এখানে এসেছিস কেন? বের হও, এখানে কোনো ভিক্ষা নেই, বের হও, বের হও বলছি। দাঁড়াও। কাকে বের করে দিচ্ছ? আরে বলেন না, এরা ভিক্ষুক। শাট আপ! কাকে ছোট লোক বলছো তুমি? ওই লোকটিকে, যেই লোকটি সেই ছোটবেলা থেকে তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে, নিজের সয় সম্পত্তি যা কিছু ছিল সব শেষ করেছে তোমার পিছনে, আর তুমি তাকে ছোট লোক বলছো? কাকে ছোট লোক বলছো? ওই মহিলাকে, যেই মহিলা তোমাকে 10 মাস 10 দিন তার পেটে গর্ভধারণ করেছে, তোমাকে শুকনোয় রেখেছে, সে ভিজেতে শুয়েছে, সে নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে, যারা তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে আমার ছেলেটি উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, ম্যাজিস্ট্রেট হবে, আর তুমি তাদেরকে ছোট লোক বলছো? কি ভাবছো আমরা কিছু জানি না? আমরা সব শুনেছি। তুমি একটা চিট। তুমি বলেছিলে তোমার বাবা মা লন্ডনে থাকে, তোমার বাবা মা এই দেশের 10 জনের শিল্পপতির মধ্যে একজন শিল্পপতি তোমার বাবা। আজ কি জানলাম? তোমার বাবা মা অসহায় রাস্তায় রাস্তায় ভিক্ষে করছে, আর সেই দিন তোমাকে বাবা বলে জড়িয়ে ধরেছিল, আর তুমি তাদের গায়ে হাত তুলেছো। ছি, ভাবতে আমার লজ্জা লাগে। আর কি বলেছিলে? আমার মেয়েকে তুমি ভালোবাসো? এই তোমার ভালোবাসা? তুমি আমার মেয়েকে ভালোবাসোনি, তুমি ভালোবেসেছো আমার সম্পত্তিকে, আমার টাকা পয়সা, মিল, ফ্যাক্টরি, ব্যাংক ব্যালেন্সকে। কি করে তোমাকে এখন আমি ক্ষমা করব? 2 দিন পর যে আমার মেয়েকে ফেলে তুমি আরেকটা মেয়েকে ভালোবাসবে না, এর কোনো গ্যারান্টি আছে? নাই। তোমার মতো এরকম নিচু মনের ছেলেকে আমার জামাই ভাবতে লজ্জা হচ্ছে। এই তুমি না ম্যাজিস্ট্রেট? হ্যাঁ, তুমি না এই সমাজের ভালো মন্দ বিচারক? তাহলে তুমি তো নিজেই অন্যায় করছো, তাহলে আরেকজনকে তুমি কি শুধরাবে? উত্তর দাও। বাবা, যার লাজ লজ্জা আছে তাকেই লজ্জা দেওয়া যায়। এর ভিতর তো লজ্জা নামক কিছুই নেই। কাকে তুমি লজ্জা দিচ্ছ? বাবা, আমি ওকে বিশ্বাস করেছিলাম। ও আমাকে বলেছে ওর বাবা নাকি বিদেশে থাকে, বড় বিজনেস আছে। ওর বাবা বিজনেসম্যান হোক, কোটিপতি হোক, ফকিন্নি হোক, একটা মুদির দোকানদার হোক, রিক্সা চালক হোক, আমি ওকে মেনে নিতাম, কারণ আমি ওকে ভালোবাসতাম। কিন্তু বাবা, মিথ্যাবাদীর সাথে কি কখনো সংসার করা যায়? এটা কি কখনো সম্ভব? এতদিন সে আমার সাথে মিথ্যা কথা বলে এসেছে, এখন যদি আমি তার সাথে সংসার করি, সে সারাটা জীবন মিথ্যা বলা যাবে। মিথ্যে দিয়ে কোনোদিনও সংসার হয় না, আর ও সেটাই করেছে। ও নিজের বাবা মাকে অসম্মান করে বাবা। কালকে সে তোমাকে অসম্মান করতে পারে যদি সে সম্পত্তি পেয়ে যায়। ভবিষ্যতে সে আমাকে অসম্মান করতে পারে যদি সে এই বাড়ি গাড়ি অর্থ সম্পদ পেয়ে যায়। তুমি আমি হচ্ছে ওর জন্য একটা তুড়ি, একটা অপশন। তোমার মতো ছেলের সাথে এতদিন সংসার করেছি, এটা তোর 7 কপালের ভাগ্য। তোকে আমি কোনদিন মাফ করবো না, উপর আল্লাহ থেকে মাফ করবে না। কারণ যেই ছেলে মেয়ে বাবা মাকে সম্মান করতে জানে না, সম্মান করে না, লোভে পড়ে মানুষের সম্পত্তি হাতিয়ে নেয়, তার মতো মানুষ কোনদিন উন্নতি করতে পারে না। তুই তো ম্যাজিস্ট্রেট না, ম্যাজিস্ট্রেট নামে কলঙ্ক। তোমার মতো এরকম নিকৃষ্ট ছেলের মুখে আর কি আমি আশা করতে পারি? বেরিয়ে যাও। আমি ভাববো যে আমার মেয়ের ভাগ্যে এমন ছেলে ছিল না, থাকবে না। আমি আমার মেয়েকে নিয়ে এই সান্ত্বনা নিয়েই থাকবো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। না না ভাই সাহেব, আমার পোলারে বাড়ির থেকে বাইর করে দিয়েন না। আমি চাই না আমাগো কারণে আমার পোলার সুখের সংসারটা ভাঙ্গে যায়, আপনার মায়ের কষ্ট পাক।
আমার পোলা তো ভুল করছে, আমরা কিছুই মনে করি নাই। আমাকে কপালে যা ছিল তাই হয়েছে। আল্লাহ রাস্তায় আমার পোলারে বাড়ির থেকে বাইর করে দিয়েন না। ও বাইরে চলে গেলে সে কষ্ট পাইবো, ওইটা আমি সহ্য করতে পারুম না। শুনলে তোমার মা কি বললো? একেই বলে মা বাবা। সন্তান যতই অন্যায় করুক, মা বাবা কিছুই মনে রাখে না, ক্ষমা করে দেয়। আফসোস, আমি কাকে কি বলছি? তোমাকে বলে তো কোনো লাভ নেই। তাই তাই আমার ওই সিদ্ধান্তটাই ঠিকঠাক। তোমার মতো ছেলেকে আমার চোখের সামনে দেখতে আমার এখন অতিষ্ঠ লাগছে। ঠিক বলেছে, আমি পাপ করেছি। আমি আমার জন্মদাত্রী পিতা, আমার মাতা, আমি তাদেরকে অবজ্ঞা করেছি শুধুমাত্র আমার প্রাচুর্য, সম্মান, খ্যাতি ধরে রাখার জন্য। কিন্তু আজকে বাবা আপনি আমাকে যেটা বলেছেন, আমি পাপ করেছি। মা, আমি পাপ করেছি। মা, তুমি আমাকে মাফ করে দাও। আব্বা, আমি পাপ করেছি, আমাকে তোমরা মাফ করে দাও। ও মা, তোমরা যদি আমাকে মাফ না করো তাহলে আমি কোনোদিন সুখী হতে পারবো না। আমি তো পাপী হয়ে গেছি মা। আমি মাফ করে দিছি বাজার। মা।